ইরান ইসরায়েল যুদ্ধ কেন উত্তপ্ত মধ্যপ্রাচ্য, আমরা আলোচনা শুরু করতে চাই রাজিকুজ্জামান রতন আপনাকে দিয়ে। যে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আমরা দেখছিলাম মাঝখানে তৃতীয় দফা আলোচনা চলছিল, যে এই আলোচনার মধ্যেই ইরান এবং ইসরায়েল, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িয়ে যে যুদ্ধ, এই যুদ্ধটা হঠাৎ বাঁধলো কেন? এটা কি আসলে অনিবার্য ছিল? এই যুদ্ধটা অনিবার্য ছিল। যুদ্ধ ছাড়া সাম্রাজ্যবাদ টেকে না। সাম্রাজ্যবাদের জন্য যুদ্ধ লাগবে। যেমন মশার তার প্রজননের জন্য রক্ত লাগে, সব মশা কিন্তু রক্ত খায় না। মশা ওই মানে সাধারণত আমাদের গাছের রস খেয়েই বাঁচে, কিন্তু যখন তার ডিমটা পেটে হয়, ডিমের পুষ্টির জন্য তার রক্ত দরকার হয়, সে কারণে স্ত্রী মশারাই রক্ত বেশি খায়। সেরকম যদি পুঁজিবাদ সাম্রাজ্যবাদ টিকে থাকতে হয়, তার যদি বিস্তার লাভ করতে হয়, তার যুদ্ধ লাগবেই। যুদ্ধ না হলে সে অস্ত্র বিক্রি করতে পারবে না। যুদ্ধের মাধ্যমে সে ভূ রাজনৈতিক কর্তৃত্ব তৈরি করবে। যুদ্ধের মাধ্যমে সে প্রাকৃতিক সম্পদ, দুর্বল দেশগুলোর প্রাকৃতিক সম্পদ কবজা করবে, এবং তার যে মাসল ফ্লেক্সিং, তার যে শক্তি, এইটার দাপটের কাছে অন্যদেরকে নত হয়ে থাকতে বাধ্য করবে। ফলে ওয়ার ইজ ইনএভিটেবল ইন দিস, বলবো যে সিচুয়েশন, বা বলবো ইন দিস পলিটিক্যাল ইরা। এই ক্ষেত্রে যুদ্ধ করা ছাড়া আমেরিকার আসলে উপায়ই নাই। এর মধ্যে $31 ট্রিলিয়ন ঋণ। পৃথিবীর সবচেয়ে বড় সামরিক শক্তির দেশ, পৃথিবীর সবচেয়ে ঋণগ্রস্ত দেশ। এখন ঋণের টাকাটা শোধ দিতে হবে। শোধ দেবে কোত্থেকে? এই জন্য ভেনেজুয়েলাকে ধরো। ভেনেজুয়েলা হচ্ছে পৃথিবীর বৃহত্তম তেলের ভাণ্ডার। ভেনেজুয়েলা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সোনার ভাণ্ডারের দেশ। ভেনেজুয়েলাতে এমন একটা খনিজ পদার্থ আছে যেটা আমরা এখন মোবাইলের যে চিপস ব্যবহার করি সেটার কাজে লাগে, সেটার পরিমাণ প্রায় $100 বিলিয়ন উপরে তার সম্পদ আছে। ফলে এই ভেনেজুয়েলাকে দীর্ঘদিন ধরে সে প্রথমত অবরুদ্ধ করে রেখেছে, দুর্বল করে রেখেছে, তারপর মাদুরোকে ধরে নিয়ে গিয়ে বিচার করছে। ইরান কেন টার্গেট? এই যে ভেনেজুয়েলার পরপরে ট্রাম্প বললেন তারা $2 বিলিয়ন তেল পেয়ে তারা এখন একটু স্বস্তিতে আছে। এখন খেয়াল করুন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম তেলের ভাণ্ডারটা কোথায়? সৌদি আরব। তার পাশে আছে কি? তেলের ভাণ্ডার কুয়েত। এর পাশে তেলের ভাণ্ডার ছিল ইরাক, এবং এ পাশে পৃথিবীর চতুর্থ বৃহত্তম গ্যাসের ভাণ্ডার হচ্ছে লিবিয়া। এই যে তেলের ভাণ্ডারগুলো, সে তুলনায় ইরানে কিন্তু তেল কম, কিন্তু আবার ইরানের যে হরমুজ প্রণালী, এইটা গোটা বিশ্বের তেল অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে। হরমুজ প্রণালী দিয়ে যে পরিমাণ জাহাজে প্রতিদিন 2 কোটি ব্যারেল তেল এই হরমুজ প্রণালী দিয়ে যাওয়া আসা করে, এবং এর 84% আসছে আমাদের এশিয়ান অঞ্চলে। এবং সেক্ষেত্রে আমরা যদি বলি, এখন গোটা দুনিয়ার ইকোনমিক ইঞ্জিনের এখন প্রায় সেকেন্ড কি ফার্স্ট হওয়ার জন্য কম্পিটিশন করছে চীন নির্ভরশীল এটার উপরে। এখন হরমুজ প্রণালীর উপর ইরানের যে কন্ট্রোলটা আছে, 1971 সালে ইরান আরব আমিরাত থেকে 2টা দ্বীপ নিয়েছিল দখল করে, ওই দ্বীপ 2টা ফেরত দেয়নি। এইখানে সে স্ট্র্যাটেজিক এমন কিছু মানে আর্মামেন্ট তার আছে যে এটা দিয়ে 21 কিলোমিটার প্রশস্ত হরমুজ প্রণালীটাকে সে নিয়ন্ত্রণ করতে পারে। ফলে ইরানের যুদ্ধ করতে হবে না, কিচ্ছু করতে হবে না, শুধু হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করলে পৃথিবীর অর্থনীতিকে অনেকখানি সে পর্যদস্ত করে ফেলতে পারবে। ফলে যখন বিশ্ব অর্থনীতিটা আবার মানে ওয়ান ইউনিপোলার ওয়ার্ল্ড থেকে এখন বাইপোলার, ট্রাইপোলার হয়ে যাচ্ছে, একদিকে চীন রাশিয়ার একটা সমঝোতা, এদিকে ভারত এই অঞ্চলের একটা বড় অর্থনৈতিক শক্তি, আবার ওইদিকে আমেরিকা নিয়ন্ত্রণ করতে চায় গোটা দুনিয়ার উপরে তেল সম্পদ নিয়ে। ইসরায়েল হচ্ছে তার সেই অঞ্চলের লাঠিয়াল। ইসরায়েলকে দিয়ে মধ্যপ্রাচ্যকে উত্তপ্ত করে রাখে। এখন সে মনে করছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরান হচ্ছে পারমাণবিক শক্তির অধিকারী। ইরান চ্যালেঞ্জ করতে পারে ইসরায়েলকে, এবং ইরানকে কেন্দ্র করে আবার হয়তো অ্যান্টি ইসরায়েলি মানে শক্তিগুলো সমবেত হতে পারে। সে কারণে ইরানকে দুর্বল করে দেওয়া মানে হচ্ছে মধ্যপ্রাচ্যের তেলের উপর তার নিরঙ্কুশ কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। ইরানকে দুর্বল করতে পারা মানে হরমুজ প্রণালীর উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। গোটা পৃথিবীর অর্থনীতিটুকু বলে আমি শেষ করি, গোটা পৃথিবীর এই যে সামুদ্রিক যোগাযোগের ক্ষেত্রে 2টা খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে পানামা খাল, আর হচ্ছে হরমুজ প্রণালী। পানামা খালটার নিয়ন্ত্রণ নেওয়ার জন্য সে একসময় নরিয়াগাকে ধরে নিয়ে গিয়েছিল আমেরিকাতে। ওই পানামা এখন তার নিয়ন্ত্রণে আছে। এখন হরমুজটাকে তার নিয়ন্ত্রণে আনতে পারলে তাহলে সে মনে করবে শুধু সে মানে প্রাকৃতিক সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করছে তা না, সে শুধুমাত্র সামরিক শক্তি প্রয়োগ করছে তা না, স্ট্র্যাটেজিক পয়েন্টগুলোকে সে নিয়ন্ত্রণ করতে পারছে। এবং সেই দিক থেকে সে মনে করে তার যে ভঙ্গুর অর্থনীতি, আভ্যন্তরীণ দিক থেকে আমেরিকা যে পর্যুদস্ত হয়ে উঠেছে, সেই পর্যুদস্ত দশাটা কাটাতে পারবে। এবং এই ক্ষেত্রে ইরানকে টার্গেট করে এখানে পাশে পেয়েছে, আবার এখানে শিয়া সুন্নি বিরোধটাকেও সামনে নিয়ে এসেছে। এখানে সৌদি আরব, কুয়েত, কাতার
এদেরকে আবার বলেছে এরকম, যেটা আবার শিয়া সুন্নি বিরোধটাকেও নিয়ে এসছে। মানে যত ধরনের কনফ্লিক্ট আছে আমাদের মানব জাতির মধ্যে, সব কনফ্লিক্টগুলোকে বাড়িয়ে তুলে শেষ কনফ্লিক্ট হচ্ছে ওয়ার, জি, যুদ্ধ। আপনার এবং এই যুদ্ধ হচ্ছে তেলের যুদ্ধ, তেলের জন্য রক্তপাত। এবং সেটারই একটা আবার নতুন নিদর্শন আবার দেখলাম এই ইরানের উপর হামলার প্রচেষ্টা। নীলোফার চৌধুরী মনি, এই যে কনফ্লিক্ট মানে এই যুদ্ধ বাঁধিয়ে রাখা, আমরা দেখলাম 1 বছর আগেও কিন্তু একই ধরনের হামলা হয়েছিল, আবার নতুন করে ইসরায়েল যুক্তরাষ্ট্র হামলা। এই যে ইরানে হামলায় আজকে এখন পর্যন্ত প্রায় শখানেক শিক্ষার্থীর বালিকা বিদ্যালয়ে প্রাণহানি ঘটেছে। আসলে এই বর্বরতার শেষটা কোথায়? এটা কি শুধুই এই যে হরমুজ প্রণালী সেটার কর্তৃত্ব নেওয়ার জন্য, নাকি আসলে এই যে প্রাকৃতিক সম্পদ, তেল, সব কিছুর কর্তৃত্ব নিতে চাই মার্কিন যুক্তরাষ্ট্র? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা, আমার সহ আলোচক বৃন্দদের শুভেচ্ছা। দেখেন, রতন ভাই যে কথাগুলো বললেন, এগুলো সব ভৌগোলিক কথা, যেগুলো বললেন এগুলো সবই বাস্তব কথা। এটার মেন যে জিনিসটা, এই মোড়লপনা, আমি আত্মসাৎ করা, সেটা হোক, আগে তো একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্র দখল করত, সেই হালাগু খান, চেঙ্গিস খানদের সময়, অথবা আপনার আলেকজান্ডার দ্য গ্রেট তাদের সময়। এখন আর কেউ কারো রাষ্ট্র দখল করে বদার নিতে চায় না, এতগুলা মানুষের দায়িত্ব নিতে চায় না। রাষ্ট্রের যা কিছু আছে, যে মানে রস কষ যা কিছু আছে, সব ছুবড়ে নিয়ে তাকে যা ইচ্ছা তাই করো। বহুদিন যুদ্ধ লাগিয়ে রাখবে, বহুদিন অস্ত্র বিক্রি করবে, সব কিছু বিক্রি করে একদম ছোবরা যখন হয়ে যাবে, তখন আবার এনজিওর মাধ্যমে আপনার কিছু দিবে, দেখাবে, আবার ডেভেলপ করবে, তাকে দিয়ে গার্মেন্টসের কাজ করাবে, তাকে দিয়ে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করার জন্য যা যা করার এগুলো করবে। এটা হচ্ছে মুরলদের একটা হ্যাবিট, এই যে সাম্রাজ্যবাদ সৃষ্টি করা নতুন নতুনভাবে। রাষ্ট্র তোমার কাছে থাকুক, রাষ্ট্রের যত সহায় সম্পত্তি সব আমার কাছে চলে আসুক। কর্তৃত্ববাদ শুধু আমার রাষ্ট্রে কিছু না থাকলে শুধু কর্তৃত্ববাদে তাদের পেট ভরবে না, কিছু থাকতে হবে। সেটা আপনার জনশক্তি হোক আর প্রাকৃতিক শক্তি হোক, যেটাই হোক, এই জায়গাটা থাকতে হবে। নইলে আপনি দেখেন, এই যুদ্ধটা বাঁধানোর আগে খেয়াল করেন, আফগানিস্তান ইরান খুব কাছে, আফগানিস্তান ইরানকে সাহায্য করার মতো মানসিকতা আছে। পাকিস্তান দিয়ে আগে আফগানিস্তানকে ধরিয়েছে, যাতে আফগানিস্তান নড়াচড়া না করতে পারে, নিজেকেই নিজে সারভাইভ করার জন্য সে ব্যস্ত হয়ে যাবে। ওই সুযোগে এই যে বাচ্চাদের কথা বললেন বা কিছু, এগুলো ভীষণভাবে নৃশংস। গাজার বাচ্চাদের আমরা দিকে শুনছিলাম তাকালে, যে পাকিস্তান এবং আফগানিস্তানের যুদ্ধের মধ্যস্থতা করতে পারে ইরান, এরকম আলোচনা শুনছি। হ্যাঁ, এই এখন যে করতে পারে তার উপরেই এই অবস্থা। এবং এই যুদ্ধটা যে অবশ্যম্ভাবী এবং অনিবার্য, এটা যেটা রতন ভাই বললেন, এটাই সত্যি। এটা আমরা অনেক দিন যাবৎ শুনছি, যে কোনো দিন লাগবে, যে কোনো দিন লাগবে। তো এই যে গত বছর যা 2-4 বারের পরে থামলো, এবং প্রত্যেকটা যুদ্ধই আপনি খেয়াল করেন, গাজার সাথে ইসরায়েলের যে অবস্থা, কিছু দূর আগায়, আবার একটু থামে, আবার কিছু নষ্ট করে। 5-7 বছর আগে থেকে যদি আমরা খেয়াল করি, তারপরে যখন ধরলো একবারে একদম সিরিয়াসভাবে শেষ করে দিল। ধাপে ধাপে দুর্বল করে দেয়। এখনো কিন্তু শেষ হয় নাই। তারা কথা বলে একরকম, শেষ হওয়ার জন্য বিশ্ব মোড়লরা আবার বসে যে শেষ হয়ে যাবে, তাদের হেল্প করবে, কিন্তু তাদের বাচ্চারা এখন মাটি কামড়ে খাচ্ছে, মাটি খাচ্ছে কিছু না পেয়ে। তো এই একই অবস্থা, এই যে আজকে যে ঘটনাটা ঘটেছে, আমরা শুনলাম যে প্রতিরক্ষা মন্ত্রী সহ তাদের যে সেনাবাহিনী আছে তারা অনেকেই এখানে ইনজুর্ড, মারা গিয়েছে কিনা। কিন্তু এটা যতটা আমাদের কষ্ট না দিয়েছে, একটা স্কুলে নিরাপরাধ শিশু বাচ্চা, তাদের উপর যেভাবে এটা গেল, এটা কিন্তু তাদের মোরালিটি ধ্বংস করার জন্য এই কাজটা করেছে। এরকম যদি আর 10টা-20টা স্কুলের দিকে তারা নজর দেয়, তাহলে কিন্তু যে কোনো প্রত্যেকটা বাবা মা যারা যুদ্ধ করবে, যারা এখান থেকে শক্তি নিবে, তার শক্তিটা কিন্তু ওইখানেই বিনষ্ট করে দিচ্ছে। এই জায়গাটা, এবং এটার কারণটা কি, পেছনের কারণটা ওই যে আপনার হরমুজ প্রণালী, ওই যে আপনার পানামার মতো, ওই যে আপনার এই জায়গাগুলা দখল করা, এই জায়গাগুলার তাদের ঋণ শোধ করা, এই জায়গাগুলা থেকে তাদের অস্ত্র সাপ্লাই দেওয়া, এই জায়গাগুলার মানে পৃথিবীটাকে মানে অশনি বানিয়ে আপনার সেইখানে তারা ব্যবসা করবে। ওই যে রোম যখন পুড়ছে, নিরু তখন বাঁশি বাজাচ্ছে, যে কথাগুলো, তারা বাঁশি বাজাবে আর বড় বড় স্তুতিবাক্য পাঠ করবে। তারা কাজ করাচ্ছে তাদের মাস্তান বাহিনী আপনার ইসরায়েলকে দিয়ে, কিন্তু সেখানে স্বীকারও করছে। একটা ট্রাম্প কতভাবে ধ্বংস করলো পৃথিবীটাকে, তার নিজের দেশ থেকে শুরু করে আমরা যদি হিসাব করি, তাহলে আমরা কিন্তু দেখতে পাই যে সব জায়গাগুলো কেমন জানি একটা চরমভাবে ডিজাস্টারের মধ্যে
পৃথিবীটা পড়েছে। ঠিক সেই একই সময়ে আপনার বাংলাদেশে একটা নির্বাচন হলো, ভয়ে ভয়ে থাকতে থাকতে আলহামদুলিল্লাহ মোটামুটি হলো, কিন্তু একটা সরকার নতুন আসতে না আসতে এই যে একটা ধাক্কা, এই যে মিডল ইস্টে আজকে সবাইকে বলা হয়েছে যে আপনারা বাংলাদেশে যারা তারা সাবধান হয়ে যান, এই মুহূর্তে কখন আপনারা প্লেনে উঠবেন কি উঠবেন না, যার যা এম্বাসির সাথে যোগাযোগ করেন। এই যে অর্থনৈতিক আরেকটা ধাক্কা আসবে এই আজকে থেকে, সামনের মাস থেকে, যে রেমিটেন্সের উপর আমরা চলে যাচ্ছে, আমাদের যে প্রবাসীদের উপর আমরা ডিপেন্ডেন্ট, প্রবাসীদের ডিপেন্ডেন্ট, সেই রেমিটেন্স, তারপরে যে গার্মেন্টস শ্রমিকরা, যুদ্ধের দেশে তো আর কাপড় বিক্রি হয় না। যাক আমরা অর্থনৈতিক পার্টটা একটু